হ্যালো মা, আমাকে এখান থেকে নিয়ে চলো, ওরা আমাকে মেরে ফেলবে। কি করবি বল, একটু মানিয়ে নে। শ্বশুরবাড়ি করতে গেলে মেয়েদের অনেক কিছু মানিয়ে নিতে হয়। এমন সময় বর্ণালীর শাশুড়ি তার চুলের মুঠি ধরে বলে, ফোনের বিলটা কি তোর বাপ দেয় যে মায়ের সাথে ল্যান্ড ফোনে এত কথা বলছিস? বর্ণালী কাঁদতে কাঁদতে বলে, চুলটা ছাড়ুন মা, আমার লাগছে। বর্ণালীর শাশুড়ি হাঁক দিয়ে বলল, দেখ অভি, তোর বউ আমাদের নামে ফোন করে বাপের ঘরে উল্টো পাল্টা বলছে। অভি রুম থেকে বেরিয়ে বর্ণালীকে মারধর শুরু করে দেয়। ঘটনাটা বেশ কিছু বছর আগে। তখন 18 বছরের নিচে মেয়েদের বিয়ে দেওয়াটা আইনত অপরাধ। এই আইনটি থাকলেও এখনকার দিনের মতো এত কার্যকরী ছিল না। বর্ণালী তখন সবে মাত্র 9-এ পড়াশুনো করে। তার সহপাঠী সায়নকে তার খুব ভালো লাগে। এমন সময় বর্ণালীর সম্বন্ধ আসে সরকারি চাকরিরত অভিজিতের সাথে। বর্ণালীর বাবা হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে চান না, তাই অভিজিতের সাথে বর্ণালীর বিয়েটা দিয়েই দিলেন। বর্ণালীর বয়সটা অত্যাধিক কম হওয়ায় সে বাড়ির কাজকর্ম সেরকম কিছুই জানত না, এবং প্রাপ্তবয়স্ক মহিলাদের মতো বর্ণালী তার স্বামীর সাথে আচরণও করত না। সে অভিজিতের কাছে যেতে ভয় করত। এইসব কারণে বর্ণালীর উপর শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। এই নির্যাতনের কথা বর্ণালী তার মা বাবাকে বারবার বলেছে, কিন্তু তার মা বাবার এক কথা, শ্বশুরবাড়িতে মেয়েদের সব কিছু মানিয়ে নিতে হয়। আর এর ফলেই বর্ণালীর নির্যাতনের মাত্রা দিন দিন বাড়তেই থাকে। সে একদিন এই নির্যাতন সহ্য করতে না পেরে এক সন্ধে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে বাপের বাড়ি চলে যায়। বর্ণালীকে একা দেখে তার মা বাবা বলে, যে মেয়ে স্বামীর বাড়ি ছেড়ে চলে আসে তার এই বাড়িতে স্থান নেই। বর্ণালীর পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে কি করবে বুঝে উঠতে পারছে না। নিজের মা বাবা তাকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না, এই কথা যেন সে বিশ্বাসই করতে পারছে না। এই কমাসে সে যে তার মা বাবার কাছে এতটা পর হয়ে যাবে সে ভাবতেও পারছে না। সে স্থির করে, আর যাই হোক, সে যখন শ্বশুরবাড়ি থেকে বেরিয়েছে আর সে ফিরে যাবে না। বর্ণালী পড়াশোনায় বেশ ভালো ছিল। সে যে স্কুলে পড়াশুনো করত সেই স্কুলের প্রতিটি শিক্ষিকা তাকে খুব ভালোবাসতেন, বিশেষ করে হেড শিক্ষিকা পুষ্পিতা ম্যাডাম। বর্ণালীর মনে পড়ে যায় তার স্কুলের হেড শিক্ষিকা পুষ্পিতা ম্যাডামের কথা। তাছাড়া এত রাতে সে কোথায় যাবে, কোথায় বা থাকবে? বর্ণালী পুষ্পিতা ম্যাডামের বাড়িতে যায়। পুষ্পিতা ম্যাডাম তাকে দেখে বলেন, বর্ণালী, তুমি ভেতরে এসো। কেমন আছো বলো? তোমার বর কোথায়? বর্ণালী ম্যাডামের কাছে কান্নায় ভেঙে পড়ে। ম্যাডাম বলেন, বর্ণালী, তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলো? সে পুষ্পিতা ম্যাডামের পা ধরে কাঁদতে কাঁদতে বলে, ম্যাডাম, আমাকে বাঁচান, আমি বাঁচতে চাই। ম্যাডাম এক গ্লাস জল দিয়ে বলেন, স্থির হও, তুমি কিছু না বললে আমি কি করে জানবো তোমার কি হয়েছে? বর্ণালী জলটা খেয়ে একটু শান্ত হয়ে সব ঘটনা খুলে বলল। ম্যাডাম সব ঘটনা শুনে হতবাক। একটা বাচ্চা মেয়ের উপর এত নির্যাতন কি করে করতে পারে? তাছাড়া বর্ণালীর মা বাবা কেমন? নিজের সন্তানের জীবনের মূল্য থেকে তাদের সম্মানটা আগে। ম্যাডাম বর্ণালীকে খেতে দিয়ে বললেন, বর্ণালী, সারাদিন তো কিছু খাওয়া হয়নি, খাবার খেয়ে এখানেই শুয়ে পড়ো, চিন্তা করো না, আমি তোমার পাশে আছি, কাল সকালে দেখি কি করা যায়। পরের দিন পুষ্পিতা ম্যাডাম বর্ণালীকে নিয়ে স্কুলে যায়। সেখানে প্রতিটি শিক্ষিকাকে বর্ণালী তার সব ঘটনা খুলে বলে। প্রতিটি শিক্ষিকা বর্ণালীর ঘটনা শুনে অবাক। শিক্ষিকারা স্থির করলেন বর্ণালীর পড়াশোনার দায়িত্ব তারা নেবেন, তার সাথে তারা স্বামী অভিজিতের ডিভোর্স করাবেন। শিক্ষিকারা বর্ণালীকে আদিবাসী মহিলা হোস্টেলে থাকার ব্যবস্থা করেন। বর্ণালীর সাথে অভিজিতের ডিভোর্স হয়। এরপর থেকে শিক্ষিকাদের সহায়তায় খুব মনোযোগ সহকারে সে পড়াশুনো করতে থাকে। বর্ণালীর বান্ধবীরা তাদের পুরনো জামা দিয়ে তাকে সাহায্য করত, কারণ তার কাছে জামা কিনবে তার টাকাও ছিল না। টিউশনি করতে গিয়ে তার বন্ধু সায়নের সাথে দেখা হয়। সায়নকে সে সব ঘটনা খুলে বলে। সায়ন এত কম বয়সেও তাকে আশ্বাস দেয় সে সারা জীবন বর্ণালীর পাশে থাকবে। সায়ন আর বর্ণালী তারা দুজনে প্রতিজ্ঞা করল তারা দুজন প্রতিষ্ঠিত হয়ে দেখাবে। বর্ণালী ও সায়ন দুজনে মাধ্যমিকের লেটার মার্কস নিয়ে পাশ করে। আর এরপর থেকে বর্ণালীর লড়াইটা আরও কঠিন হয়ে ওঠে। আদিবাসী হোস্টেলে মাধ্যমিক পর্যন্ত থাকার নিয়ম। এবার সে কোথায় যাবে, কোথায় থাকবে? বর্ণালী কম টাকায় একটি মেসে থাকার ব্যবস্থা করে,
মেস ভাড়া ও নিজের পড়াশুনো চালাবার জন্য থাকার ব্যবস্থা করে। মেস ভাড়া ও নিজের পড়াশুনো চালাবার জন্য সে প্রচুর টিউশনি পড়াতে থাকে। টিউশনি টাকার স্কলারশিপের টাকায় বর্ণালীর কোনো মতে চলে যেত। বর্ণালী যে টিউশনিগুলো নিজে পড়াতো সেগুলো সায়ন পড়াতো না, আর যেগুলো সায়ন পড়াতো সেগুলো বর্ণালী পড়াতো না, কারণ তারা দুজন দুজনের কাছে নোট নিয়ে যেত। সায়ন ওই টিউশনির পয়সাগুলো বর্ণালীকে দিত। উচ্চ মাধ্যমিকে তারা দুজনে লেটার মার্কস নিয়ে পাশ করলো। তারা দুজনেই একসঙ্গে কলেজে ঢুকলো। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর সায়ন হাই স্কুলের শিক্ষক হয়। সায়ন বর্ণালীকে বলে, এবার চলো আমরা দুজন বিয়ে করি। কিন্তু বর্ণালী রাজি হলো না। সে বলল, আমি নিজে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিয়ে করব না। সায়ন বলল, বর্ণালী, আমাকে তোর বিশ্বাস নেই? বর্ণালী বলল, আমি তোকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি, তবে মেয়েদের একটা নিজের বাড়ি থাকা দরকার। নিজে প্রতিষ্ঠিত হয়ে আগে আমি আমার বাড়ি তৈরি করব, তারপর বিয়ে। সায়ন বলল, ঠিক আছে। বর্ণালী তার 2 বছর পর স্কুলের শিক্ষিকা হয়। নিজের টাকায় বাড়ি তৈরি করে সায়নকে বিয়ে করে। তাদের 2 যমজ কন্যা হয়। এতগুলো বছরেও বর্ণালীর মা বাবা তার কোনো খোঁজ খবর নেয়নি। এই লড়াইটা সায়ন আর বর্ণালী দুজনে একসাথে লড়েছে। এই লড়াইয়ে তাদের জিত রয়েছে। বর্ণালী ও সায়ন তাদের 2 মেয়েকে সব সময় শিক্ষা দেয়, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে তৃণা সমদহে। এই যে গল্পটি আমি আজকে পাঠ করলাম, এটি একটি কিন্তু সত্য ঘটনা। এবং আমরা সবসময় ভাবি যে জীবনে মনে হয় সবসময় আমাদের দুঃখই থেকে যায়, সাকসেস কখনো আসে না। তার জন্য যে লড়াইটা করতে হয়, তার জন্য যে প্রবল ধৈর্য দরকার, সেটা আমাদের থাকে না। কিন্তু একটা কথা আছে, সবুরে মেওয়া ফলে, এবং ধৈর্যের ফল সব সময় ভালো হয়। তাই তোমরাও কিন্তু বর্ণালী আর সায়নের মতো জীবনে যতই ঘাত প্রতিঘাত আসুক না কেন, একটু যদি সহ্য করে সঠিক পথে এগোতে পারো, ঠিক লক্ষ্যে পৌঁছবেই। যখন এটা বাস্তবে সম্ভব হয়েছে, তোমাদের ক্ষেত্রেও সম্ভব হবে। তাই কখনো হার মানতে শেখো না।